আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি সাকলাইন রাসেল। আমি কামরুন নাহার আজাদ স্বপ্না। শুরুতেই সংবাদ শিরোনাম। করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকলেও লন্ডন ফেরত যাত্রীদের নিজ খরচে 14 দিন থাকতে হবে, কোয়ারেন্টাইনে মন্ত্রিসভার সিদ্ধান্ত। করোনা দেশে আরও 27 জনের মৃত্যু, নতুন রূপে বিশ্বজুড়ে উদ্বেগ। কোভিড-19 শেষ মানে মহামারী নয়, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সৌদি আরবে আরও এক সপ্তাহ বন্ধ থাকবে আন্তর্জাতিক বিমান চলাচল, কাল থেকে চালু হচ্ছে বাংলাদেশ বিমানের ঢাকা মাস্কাট ফ্লাইট। দ্বিতীয় দফায় মঙ্গলবার ভাষান্তর যাচ্ছে 1500 রোহিঙ্গা, সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের। এবার যাব বিস্তারিত সংবাদে। করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকলেও লন্ডন ফেরত যাত্রীদের নিজ খরচে 14 দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, মন্ত্রিসভার এই সিদ্ধান্ত 2 থেকে 3 দিনের মধ্যে বাস্তবায়ন হবে। এছাড়াও মন্ত্রিসভার বৈঠকে মংলা বন্দর কর্তৃপক্ষ আইন, মহাসড়ক আইন এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন 2020-এর খসড়ার চূড়ান্ত ও নীতিগত অনুমোদন দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সচিবালয় থেকে যুক্ত হন মন্ত্রিপরিষদের সদস্যরা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় মংলা বন্দর কর্তৃপক্ষ আইন 2020-এর। একই সাথে মহাসড়ক আইন 2020 এবং হজ ও ওমরা ব্যবস্থাপনা আইন 2020-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভার বৈঠক থেকে। সচিবালয় বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মহাসড়ক আইন 2020-এর নীতিগত অনুমোদন, আমাদের যে হাইওয়ে অ্যাক্ট ছিল সেটা 1925-এর, তো এইটা আপনার রিভিশনের প্রয়োজন হয়ে আসছিল, কারণ সেটা সেই ব্রিটিশ আমলের 5টা ধারার একটা আইন। তখন তো মহাসড়কের এই কনসেপ্টও ছিল না, তো সেই জন্য এই আইনটাও পরিবর্তন করা হয়েছে। কোনো হজ যাত্রী ও ওমরা যাত্রীর সাথে সম্পাদিত চুক্তি ভঙ্গ করা, হজ বা ওমরা যাত্রীর হয়রানি, ভোগান্তি বা আর্থিক ক্ষতিসাধন, অসত্য তথ্য বা প্রতারণার মাধ্যমে নিবন্ধন, আইন বিধি, সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনা বা নিবন্ধন শর্ত লঙ্ঘন, এরকম 7-8টা দিন। অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রীর বেশ কিছু অনুশাসনের কথাও তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। জানান, করোনা ভাইরাস পরিস্থিতি খারাপ হওয়ায় লন্ডন ফেরত সকল যাত্রীকেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্তের কথা। বিশেষ করে লন্ডন থেকে যারা আসবে তাদেরকে কোয়ারেন্টাইনে খুব স্ট্রং ভিউ নিতে হবে, এবং এটা উনি আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন যে লন্ডন ফ্লাইট থেকে যেই আসুক তার যদি গতকালকেরও নেগেটিভ থাকে তারপরেও তাকে কম্পালসারি কিসে থাকতে হবে। সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার আদলে সরকারের তত্ত্বাবধানেই রাখা হবে কোয়ারেন্টাইনে থাকা যাত্রীদের, এমনটাও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম। কিছু হোটেলের ব্যবস্থা রাখতে হবে, যদি কোনো ওয়েল অফ থাকে তাদেরকে বিদেশে যেরকম এখন অপশন দেওয়া হচ্ছে সেই হোটেলগুলোকে খালি করে সেই হোটেলগুলোতেও তাদের ব্যবস্থা রাখা যাবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। এদিকে যুক্তরাজ্যে নতুন করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেই 3 দিনের ব্যবধানে ফের লন্ডন থেকে 167 যাত্রী নিয়ে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। দুপুরে ফ্লাইটটি অবতরণ করে। যাত্রীদের মধ্যে 144 জন সিলেটের, বাকি 23 জন ঢাকার। কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের করোনা নেগেটিভ সনদ যাচাই, শরীরের তাপমাত্রা সহ যাবতীয় পরীক্ষা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে বিমানবন্দরের কাজ করছেন মেডিকেল টিম। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় সারা দেশে আরও 27 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,479 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় 163টি ল্যাবরেটরিতে 13,039টি নমুনা সংগ্রহ ও 12,617টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো 31,84,527টি। এই সময়ের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে আরও 932 জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা 5,10,080 জন।
সৌদি আরবে আরও এক সপ্তাহ বন্ধ থাকবে আন্তর্জাতিক সব ফ্লাইট, বন্ধ থাকবে স্থল ও সমুদ্র বন্দরের সব কার্যক্রম। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। করোনা সতর্কতায় গত 21 ডিসেম্বর সৌদি আরব এক সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ঘোষণা করে। এদিকে ওমান সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় মঙ্গলবার থেকে আবারও চলাচল করবে বাংলাদেশ বিমানের মাস্কাটগামী ফ্লাইট। ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে তাদের আসন বরাদ্দ করা হবে। দ্বিতীয় দফায় প্রায় 1500 রোহিঙ্গা সরকারি ব্যবস্থাপনা ইতিমধ্যে স্বেচ্ছায় কক্সবাজার থেকে ভাসানচর যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। কাল মঙ্গলবার বাংলাদেশ নৌবাহিনীর জাহাজে করে তারা চট্টগ্রাম থেকে ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করবে বলে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রথম দফায় 1642 জন রোহিঙ্গাকে স্থানান্তরিত করা হয়েছে। দ্বিতীয় দফায় 700 রোহিঙ্গা স্থানান্তরের পরিকল্পনা থাকলেও এ সংখ্যা এখন দ্বিগুণেরও বেশি। এদিকে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলো থেকে নোয়াখালীর ভাসানচরে যাওয়ার জন্য রোহিঙ্গাদের দ্বিতীয় টিম চট্টগ্রাম পৌঁছেছে। সন্ধ্যা 6টার দিকে রোহিঙ্গাদের টিমটি চট্টগ্রামের নৌবাহিনীর শাহিন স্কুলে ট্রানজিট পয়েন্টে পৌঁছায়। ট্রানজিট পয়েন্ট থেকে নৌবাহিনীর জাহাজে করে রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়া হবে। এর আগে দুপুরে কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজের মাঠ থেকে 30টি বাসে করে তারা ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করে। এসব রোহিঙ্গারা স্বেচ্ছায় ভাসানচরে যাচ্ছে। 4 ডিসেম্বর কক্সবাজারের শরণার্থী শিবির থেকে প্রথম ধাপে নোয়াখালীর ভাসানচরে পৌঁছায় 1642 জন রোহিঙ্গা শরণার্থী। আন্তর্জাতিক সংস্থার সম্মুখে রোহিঙ্গা নাগরিকদের প্রত্যাবর্ষণে মিয়ানমারের উপর চাপ সৃষ্টির কার্যকর কৌশল অবলম্বনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকে শেখ হাসিনা সরকার বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে তৎপর। প্রায় 12 লাখ রোহিঙ্গা আশ্রয় নেয় তাদের ভরণ পোষণে বাংলাদেশের অর্থনীতিতে প্রবল চাপ সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। এখনও নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে মায়ানমারের উপর কার্যকর কোনো চাপ তৈরি করা যায়নি। এ বাস্তবতা রোহিঙ্গাদের সাময়িক স্থানান্তরে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরোধিতা করা কতটুকু যৌক্তিক। বিশ্ব সম্প্রদায় তথা আন্তর্জাতিক সংস্থাসমূহকে রোহিঙ্গা নাগরিকদের প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ সৃষ্টির কার্যকর কৌশল অবলম্বনের জন্য আমরা আবারও আহ্বান জানাচ্ছি। বিএনপির রাজনীতিকে কচ্ছপের সঙ্গে তুলনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবশেষে কচ্ছপেরই জয় হয়, আর সেই জয়টাই হবে বিএনপির। বিকেলে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কথা বলেন তিনি। জনগণ আসলে কি চায়? একটা সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলেই প্রমাণ হবে। স্থানীয় নির্বাচনে ইভিএমের ব্যবহারের ফলাফলের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। বারবার করে বলেছি, এটা প্রমাণ হবে যদি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়া হয় এবং নিরপেক্ষ সরকারের অধীনে, তাহলে সেটাই প্রমাণিত হবে। তার আগে সেটা আগামী কথাবার্তা বলে ওনারা বললেন আর জনগণের চাওয়া না চাওয়া হয়ে গেল। জনগণের সঙ্গে তো তাদের কোনো সম্পর্কই নেই, একেবারে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। এখন তো আওয়ামী লীগকে আমি বলবো যে তারা বরঞ্চ এখন জনগণের কাছে যাওয়ার চেষ্টা করুক। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একতরফা নির্বাচন আওয়ামী লীগের চেতনা। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইনের শাসন এখন আওয়ামী শাসনে পরিণত হয়েছে। দেশে কোনো সরকার আছে বলে মানুষ মনে করে না বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। আইনের শাসন এখন আওয়ামী শাসনে পরিণত হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা নয়, আওয়ামী বিচারপতিরা বিরোধী দল নির্মূল করতে বেপরোয়া স্বাধীনতা ভোগ করছে।
সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজ ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলার আসামি রশিদকে ছাতকের গোবিন্দগঞ্জ থেকে গ্রেফতার করেছে পিবিআই। পুলিশ জানায় আজ ভোরে তাকে গ্রেফতার করে পুলিশের এই বিশেষ শাখা। এই ঘটনায় অপর দুই আসামি এখনও পলাতক রয়েছে। গত শনিবার সন্ধ্যায় সিলেট ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে করে দিরাই আসছিলেন ওই কলেজ ছাত্রী। এ সময় বাসে আর কোনো যাত্রী না থাকায় ওই কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে বাসের ড্রাইভার ও হেল্পার আত্মরক্ষার বাস দিয়ে আহত হন ওই কলেজ ছাত্রী। এবার নিয়ম ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে অধিক মুনাফার লোভে নিম্নমানের সামগ্রী দিয়ে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ করে চলেছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। উপজেলার পশ্চিম ইউনিয়নে আশ্রয় কেন্দ্র নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। এ বিষয়ে অভিযোগ এবং কঠোর হুঁশিয়ারির পরও নির্বিকার প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। নবীনগর প্রতিনিধি শ্যামাপ্রসাদ চক্রবর্তীর তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ড্যানি ড্রং। প্রকল্পের চুক্তি অনুযায়ী যে মানের এবং যে ধরনের সামগ্রী দিয়ে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ হওয়ার কথা সেদিকে কোনো ভ্রুক্ষেপই করা হচ্ছে না ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পশ্চিম ইউনিয়নে। পশ্চিম ইউনিয়নের লাপাং উচ্চ বিদ্যালয়ের পাশে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের কাজ পায় বিল্লাল কনস্ট্রাকশন। অধিক মুনাফার লোভে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সব জিনিসপত্র। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে ভবনের স্থায়িত্ব নিয়েও। এছাড়াও অপরিকল্পিত পাইলিং এর ফলে ক্ষতি হচ্ছে আশপাশের পরিবেশের। বালি সরে গিয়ে ভরাট হয়ে যাচ্ছে সরকারি খাল। এই কংক্রিটটা দিয়ে আমাদের যে 54টা ফাইলিং হয়েছে মাটির নিচে ফাইলিংগুলো ছিল একদম বাজে মালের, অর্থাৎ সিলেকশন বালু এবং কংক্রিট খুবই বাজে ছিল। বেশিরভাগই খারাপ জিনিসপত্র, নিম্নমানের আর কি। এখন যদি এগুলো দেওয়া কাজ করে তাহলে আমাদের স্কুল পরবর্তীতে অনেক ঝুঁকিপূর্ণ ব্যাপার থাকতে পারে। টিউন অফিসার আইসা পাথরগুলা পরিবর্তন করছে, কিন্তু লটগুলা এখনো 2 নম্বর অবস্থা নিয়ে আছে। অপরিকল্পিত এই কার্যক্রমের কারণে প্রভাব পড়ছে বিদ্যালয়ের উপরও। বন্যা আশ্রয় কেন্দ্র, অপরদিকে শিক্ষা প্রতিষ্ঠান, উভয় কার্যক্রম পরিচালিত হবে। কোমলমতি শিক্ষার্থীদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ একটি ভবন নির্মাণ করা হচ্ছে। এটাকে আমরা গ্রামীণ ভাষা বলি মিডাইট। মিডাইটের একটা নিম্নমান আছে, এটা সর্বনিম্ন মান। ইটগুলা বাংলা রড ধরা আছে 60 গ্রেডের। অপর দিক থেকে আপনার যে কংক্রিট, অত্যন্ত ভেজাল কংক্রিট, এবং তারা স্বীকার হয়েছে আমার সাথে যে এই 2 নম্বর ইট। ঠিকাদারি প্রতিষ্ঠানটির এসব অনিয়মের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্থানীয় সংসদ সদস্য, কিন্তু তাতেও টনক নড়েনি তাদের। ওরা এইভাবে যা জোরাদারি দিয়ে কাজটা সেরে যাবে, এটা আমাদের মেনে নেওয়া উচিত না। আমি লোক পাঠাবো সেখানে লাপাং, যদি সত্যি এরকম হয় লাপাংয়ের জনগণকে নিয়ে আমি প্রতিরোধের ইঞ্জিনিয়ার আসুক, এদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসুক, দেখুক, তারা প্রমাণ করুক যে কোয়ালিটি কাজ হচ্ছে। এই বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠান বিল্লাল কনস্ট্রাকশনের সাথে যোগাযোগ করা হলে অনিয়ম অস্বীকার করলেও ক্যামেরায় বক্তব্য দিতে নারাজ। না, আমাদের কোনো নিম্নমানের কাজ হয়ে যাচ্ছে না, ধরার চেয়ারম্যান সাহেবের জিজ্ঞাসা করেন, সমস্যা নাই। আমার বক্তব্য কাজ আমি ভালো করতেছি। ড্যানি রং, মাই টিভি। নিচে বিরতি, ফিরছে একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। কঠোর নিরাপত্তায় প্রথম ধাপে দেশের 24টি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। শীতলে অতিথি পাখির আগমনে জীববৈচিত্র্য যোগ হয় নতুন মাত্রা। আত্রাই নদীর মধুবন ও কুঞ্জবন এলাকাকে অভয়াশ্রম ঘোষণার দাবি। আবার স্বাগত, আপনারা দেখছেন মাই টিভি সংবাদ। প্রথম ধাপে দেশের 24টি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল থেকে এই কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোট সুষ্ঠু শান্তিপূর্ণ করতে মাঠে ছিলেন ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইভিএমে ভোট হওয়ায় অল্প সময়ে বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে নূর মোহাম্মদের রিপোর্ট। বয়সের ভারে নুজো এই সিনিয়র নাগরিক নিজের ভোটাধিকার প্রয়োগ করতে আসেন ভোটকেন্দ্রে। তিনি একা নন, তার মতো বয়োজ্যেষ্ঠ অনেককেই দেখা যায় ভোট গ্রহণ শুরুর আগেই ভোটকেন্দ্রে উপস্থিত হতে।
শীতের সকালেই হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোটারদের এমনই স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল সব ভোট কেন্দ্রেই। তবে এখানে প্রথমবার ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট, তাই নানা বয়সী মানুষের বুঝতে একটু দেরি হওয়ায় ভোট গ্রহণে দেখা দেয় ধীরগতি। রাজশাহীর পবা উপজেলার কাটাখালী ও পুঠিয়া পৌরসভা নির্বাচনেও ভোট গ্রহণ শুরু হওয়ার আগেই ভোট কেন্দ্রগুলোতে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হন ভোটাররা। ভোট দিতে কোনো অসুবিধাই হয়নি বলে জানান তারা। এদিকে উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়েও শীত উপেক্ষা করে সকাল থেকেই নারী পুরুষ ভোটারদের সমান উপস্থিতি দেখা যায় ভোট কেন্দ্রগুলোতে। এখানকার পঞ্চগড় পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করেন নাগরিকরা। তবে করতোয়া আদর্শ শিক্ষা নিকেতন ভোট কেন্দ্রে জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তার গাড়ি ভাঙচুর সহ তুলাডাঙ্গা ভোট কেন্দ্রে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের 5টি মোটরসাইকেল ভাঙচুর করে দুর্বৃত্তরা। তাপমাত্রা কিছুটা বাড়ায় এর প্রভাব পড়েছে কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এখানে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবার কথা থাকলেও ইভিএমে ভোট হওয়ায় কিছুটা দেরিতে ভোট গ্রহণ শুরু হয়। রংপুরের বদরগঞ্জ পৌরসভার নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে উপস্থিতি। নির্বাচন শান্তিপূর্ণ করতে 3 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে বরিশালের বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনেও ইভিএম পদ্ধতিতে উৎসবমুখর পরিবেশেই পৌরবাসী তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেন। এখানে মেয়র পদে আওয়ামী লীগ বিএনপির প্রার্থীসহ প্রতিদ্বন্দ্বী 3 জন। পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরুর আগেই ভোট কেন্দ্রগুলোতে উপস্থিত হন বিপুল ভোটার, যার মধ্যে নারী ভোটারের সংখ্যাই বেশি। নেত্রকোনার মদন পৌরসভায় আওয়ামী লীগ বিএনপি ও স্বতন্ত্র সহ মেয়র পদে প্রতিদ্বন্দ্বী 6 জন, যাদের মধ্য থেকে পৌরপিতা নির্বাচনেই ভোটারদের এই উপস্থিতি। ঢাকার ধামরাইয়ে সকাল 8টা থেকে শান্তিপূর্ণভাবে ইভিএমের মাধ্যমে ভোট দেন ভোটাররা। শান্তি শৃঙ্খলা নিশ্চিতে ম্যাজিস্ট্রেট ছাড়াও মোতায়েন করা হয় 3 প্লাটুন বিজিবি সহ 3 ইউনিট র্যাব। সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণভাবেই ভোট দেন ভোটাররা। এখানে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী 4 জন। এছাড়া বরগুনার বেতাগী পৌরসভা নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের চাপ দেখা যায় একটু বেশি। করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনেই ভোট গ্রহণ নিশ্চিত করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থায় দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীকে। নূর মোহাম্মদ, মাই টিভি। রাজধানীর মানিক মিয়া এভিনিউর সাইকেল লেনে আজও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। এছাড়া সেখানে অবস্থিত পুলিশ বক্সটিও উচ্ছেদ করা হয়েছে। গতকালের মতো আজও বেলা 11:30টার দিকে শুরু হয় অভিযান। এই সময় সাইকেল লেনে পার্কিং করে রাখা কয়েকটি গাড়ির মালিককে জরিমানা করা হয়। নগরীর মানিক মিয়া এভিনিউর সড়কের একপাশে সাইকেল চলাচলের জন্য আলাদা লেন তৈরি করে সিটি কর্পোরেশন, কিন্তু লেনে বসানো নানা স্থাপনার কারণে সাইকেল চালাতে সমস্যা তৈরি হচ্ছিল। মূলত এই সচেতনতাটা শুধু বাড়ানোর জন্য, যেহেতু এটি নতুন বিষয়, ঢাকাবাসী যেন বিষয়টি জানে যে এটি শুধু সাইকেলের জন্য সংরক্ষিত, এটি জানানোর জন্য। আপনারা সচেতনতার বিষয় যদি বলি, একটা মোটরসাইকেলকে জিজ্ঞেস করলাম যে আপনি কেন এখানে পার্কিং করেছেন, আপনি কি জানেন এটা কিসের জন্য সংরক্ষিত? উনি বললেন যে হ্যাঁ, এটা আসলে ভিআইপি লেন। তো এ থেকে আমরা বুঝতে পারছি যে আসলে আমাদের সচেতনতার মাত্রাটা কী পর্যায়ে আছে। তো ওনাকে বলা হলো যে না, আপনি যেখানে মোটরসাইকেলটা রেখেছেন এটা নিচেই কিন্তু সবুজ রঙের উপরে সাদা সাইকেলের ছবি আঁকা আছে, এটা হলো সাইকেল লেন। তো আমরা আজকেও রাস্তার দুপাশেই আমরা করব, যতক্ষণ সময় লাগে আমরা করব, এবং আগামীকালও আবার আমরা এই অভিযান পরিচালনা করব। এটা আসলে কন্টিনিউ আমরা করতে যাচ্ছি মাননীয় মেয়র স্যারের নির্দেশে, এই কারণে যে জনগণ যেন বিষয়টা নিয়ে একটু ভাবে, তারা যেন দেখে। শীতেলে অতিথি পাখির আগমনে জীববৈচিত্র্যে নতুন মাত্রা যোগ হচ্ছে নওগাঁর মহাদেবপুরের আত্রাই নদীতে। এখানকার মধুবন ও কুঞ্জবন এলাকাকে পাখিদের অভয়াশ্রম ঘোষণার দাবি স্থানীয় প্রকৃতিপ্রেমীদের। নওগাঁ প্রতিনিধি মোহাম্মদ আবু বকর সিদ্দিকের পাঠানো তথ্যচিত্র জানাচ্ছেন নূর মোহাম্মদ। হাজারো অতিথি পাখির কলকাকলিতে মুখর নওগাঁর মহাদেবপুরের আত্রাই নদীর মধুবন, কুঞ্জবন সহ কয়েকটি এলাকা।
শীত এলেই নদীটির প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে অবাধ বিচরণ দেখা যায় অতিথি পাখিদের। সারালি, পানকৌড়ি সহ বিভিন্ন প্রজাতির পাখি ১০-১২ বছর ধরেই আসছে সাইবেরিয়া, মঙ্গোলিয়ার মতো বিভিন্ন শীতপ্রধান অঞ্চল থেকে। বাঁশ, কাঠ আর মাটির ছোট ছোট হাঁড়ি বসিয়ে পাখিদের বসবাসের জন্য এই এলাকাকে আরও উপযোগী করতে কাজ করছে স্থানীয় প্রকৃতিপ্রেমীরা। প্রতি বছরই এই অভয়াশ্রমটি তৈরি করে থাকি এবং নানা দেশ থেকে পাখি শীতের সময় চলে আসে এবং আশ্রয় নেয়, কিচিমিচি শব্দ করে, এগুলা শুনতে আমাদের ভালো লাগে। এখানে পাখি মারতে হলে আমরা মারতে দেই না, পাখিকে দেখাশোনার মতো আমরা করি আর কি। দর্শনার্থীরা বলছেন এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা। পাখি দেখার জন্য যে বসার একটা পরিবেশ দরকার, এটা আমাদের এখানে নাই। যদি এটা বসার জন্য পরিবেশ তৈরি করা হয় তাহলে আমাদের জন্য ভালো হয় আর কি। পাখি দেখতে এসেছি, অনেক সুন্দর। এই সময় এই পাখিগুলোকে সুরক্ষার জন্য আমরা স্থানীয়ভাবে যতটুকু সম্ভব সেটুকু কাজ করে যাচ্ছি। এখানে যদি সরকার আরও সহযোগিতা করত তাহলে এখানে পাখির অভয় আশ্রমটি আরও বৃহত্তর আকার ধারণ করত এবং এটা বৃহত্তর পর্যটন এলাকায় গড়ে উঠত। এখানে অবশ্য পাখিদের আবাস আর অবাধ বিচরণ যাতে বিঘ্নিত না হয় সেজন্য নানামুখী পদক্ষেপের কথা জানালেন জেলা প্রশাসক। কেউ পাখিকে ডিস্টার্ব না করে, কোনো শব্দের কারণে যাতে পাখিদের ডিস্টার্ব না হয় এজন্য কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি। এমনকি আমরা একটা মহাদেবপুরের বালুমহলের এটা সংশোধন করেছি যাতে যে জায়গাটাতে পাখি বেশি বসে সেই জায়গাটাতে যাতে কোনো ডিস্টার্ব না হয় এইটা, এবং আমরা বিশেষ করে এলাকাবাসীকেও জনপ্রতিনিধিদের মাধ্যমে একটু সচেতন করার চেষ্টা করতেছি। অতিথি পাখির বিচরণ বিবেচনায় এলাকাটিকে পাখিদের স্থায়ী অভয়াশ্রম ঘোষণার দাবি স্থানীয়দের। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। শীত আসলেই ভোগান্তি বেড়ে যায় নদীর পাড় বা বেড়ি বাঁধে ঠাঁই নেওয়া মানুষগুলোর। প্রয়োজনীয় বসতঘর আর শীত বস্ত্রের অভাবে কোনোভাবে দিন পাড়ি দেয় এই অসহায়রা। ভোলায় মেঘনা ও তেঁতুলিয়া নদী তীরবর্তী এসব মানুষের দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরেছেন প্রতিনিধি মোহাম্মদ আরিফ হোসেন লিটন, জানাচ্ছেন মোবাল্লিক করে। এসব মানুষের চোখের চাহনি বলে দিচ্ছে এই তীব্র শীতে তাদের অসহায়ত্বের কথা। খেটে খাওয়া মানুষগুলো দিন পার করছেন পুরনো জরাজীর্ণ পোশাকে, যাতে শীত নিবারণ হয় না বললেই চলে। এত শীত, প্রচন্ড শীত, জামানি সহ্য করবার মতো না। সকাল হইলে আগুন দিলে আগুন পোহাইতো, ওই কুড়া কাটা টোকায় আগুন হয় যেন সেই কাপড় ফুরিয়া গেলে সেই কাপড়ই সিন্ধন রাহি। প্রচুর শীত লাগে নদীর পাড়ে আমরা থাকি। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর তীরবর্তী এলাকায় বেড়িবাঁধে প্রায় ৩ লক্ষাধিক মানুষের বসবাস, যাদের অনেকেরই নেই নির্দিষ্ট মাথা গোজার ঠাঁই। ঘর বলতে পলিথিন আর রুগ্ন বেড়া। খাতা কমলে কাশ ঠান্ডা ফলাইনে সারে না, বহুত কষ্টে থাকি। সর্দি কাশি ওই ফলাফানের নৌকা নৌকায় থাই, আমাকে জায়গা নাই, জমিন নাই, বাড়ি নেই, ঘর নেই, দুয়ার নাই। এই এলাকায় যেটুকু সাহায্য সহযোগিতা যায় তাও সবাই সেগুলো পান না। অভিযোগ রয়েছে স্বজন প্রীতির। আমরা কিচ্ছু হই না, জাল আইলে জাল লইয়া যাও স্যার, মাইসা আমাকে দেয় না স্যার। আমরা কোনো কম্বল টম্বল কিছু হয় না, চুয়াটা মুয়াটা। এই শীতে অনেক ফুল আনলে যে কষ্ট করে দেন, হাতে মোজা নাই, কিছু নেই, ফুল আনলে দেন কি অবস্থা। আমাকে যদি সরকার কিছু সাহায্য দেয় তাই আমরা থাকতে পারি মেয়ে ছেলে লিয়া। এদিকে শিশু আর বৃদ্ধরা শীতে ভুক্তভোগী হচ্ছেন বেশি। অনেককেই ঠান্ডাজনিত অসুস্থতায় ভর্তি হতে হয়েছে হাসপাতালে। ঠান্ডার কারণে কাশ, ঠান্ডা বেশি লাগছে শীতের কারণে, শীতের ঠান্ডা লাগছে। হাসপাতালে ভর্তি হয়েছি আজ ৫-৭ দিন, এখনো ঠান্ডা ভালো হচ্ছে না। সেখানেও রোগীর সংখ্যা বেশি হয় ঠাঁই মিলেছে ঠান্ডা মেঝেতে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানালেন নিজেদের পদক্ষেপের কথা। ৭টি উপজেলায় ৬ লক্ষ টাকা হিসাবে আমরা ৬-৭-৪২ লক্ষ টাকা আমরা সংশ্লিষ্ট উপজেলা কমিটিতে টাকার চেক আমরা প্রেরণ করেছি এবং এই কম্বল দ্রুত ক্রয় পূর্বক অসহায় শীতক্লিষ্ট জনগণের মাধ্যমে বিতরণের জন্য প্রক্রিয়া চলছে এবং দ্রুত বিতরণ প্রক্রিয়া সম্পন্ন হবে। আমরা এই ধরনের নির্দেশনা জেলা প্রশাসন থেকে আমরা উপজেলা প্রশাসনকে আমরা এই নির্দেশনা দিয়েছি। সিভিল সার্জন তুলে ধরলেন এই এলাকার বর্তমান অবস্থা। শীতে সাধারণত আমাদের বাচ্চাদের এবং বয়স্কদের এই দুই শ্রেণীর লোকদের আসলে আমাদের শ্বাসকষ্ট এবং ঠান্ডাজনিত নিউমোনিয়া এই ধরনের রোগ বেড়ে যায় এবং নিউমোনিয়া যাদের সবসময় অ্যাজমা, ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকে তাদেরও কিন্তু এই সময়টা আমরা দেখি যে প্রকোপটা বেড়ে যায়। অসহায় এই মানুষগুলোর প্রত্যাশা সরকারের আরও একটু সহযোগিতার। মুবাল্লিক করিম, মাই টিভি নিউজ ডেস্ক।
এবার আমাদের কৃষি। মানিকগঞ্জের সাটুরিয়ায় এবার শীতকালীন আগাম সবজির বাম্পার ফলন হয়েছে, আর সবজির দামও অনেকটাই ভালো পাওয়ায় চাষিরাও বেশ খুশি। উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি উৎপাদিত হয়েছে এই শীতকালীন সবজি। সাটুরিয়া প্রতিনিধি কাউসার আহমেদের রিপোর্ট জানাচ্ছেন তাবরিজ উচ্ছ্বাস। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার 9টি ইউনিয়নে শীতকালীন আগাম সবজি চাষ হয়েছে। প্রায় 600 হেক্টর জমিতে, আর লক্ষ্যমাত্রার চেয়ে অর্জিত উৎপাদন অনেক বেশি হয়েছে। আগাম এই শীতকালীন সবজির মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম ও লাউ। আমরা এবার 40 ডিসিম জায়গার লাউ ক্ষেত করছি। আশা করি এবার আমরা লাউ খেতে অনেক প্রচুর লাভ করতে পারব। এবছর 40 ডিসেম্বর যা সিম বুনছি, তাতে সিম গাছ বর্তমানে ভালো আছে। গতবার 25 ডিসেম্বর বুনছিলাম, লাখানটা বেচছিলাম, এই তাতে লাখ 2টা বেচা আশা করা যায়। চাষিদের উৎপাদিত শীতকালীন আগাম সবজির বেশিরভাগই বিষমুক্ত, যা ভোর হতে না হতেই ঢাকার কারওয়ান বাজার সহ বিভিন্ন জেলার পাইকারদের মাধ্যমে চলে যায়। আমরা দায় সুদি কটে জমিন রাইখা সিম ক্ষেত করছি। এবার আল্লাহ ভালো লাভবান হইবার পারবো। এবার আমি 80 ডিসিম জায়গা টমেটো বুনছি। এবার বাম্পার ফলন হয়েছে এবং অনেক লাভবান হতে পারবো। সবজির ন্যায্য মূল্য পেলে বন্যায় ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়া যাবে বলে জানালেন চাষিরা। 20 ডিসিম জায়গা উস্তা খেত বুনছি, এখানে 7-8 হাজার টাকা খরচ হয়েছে এবং এবার মোটামুটি ভালো 60-70 হাজার টাকা বেচতে পারবো। সাটুরিয়ার 9টি উপজেলায় বিষমুক্ত আগাম সবজি চাষ করছেন চাষিরা, বললেন উপসহকারী কৃষি কর্মকর্তা। আমাদের এখানে রাসায়নিক কোনো বিষ বা কীটনাশক ব্যবহার করতে হয় না। এছাড়াও আমাদের এখানে রাসায়নিক সারের পরিবর্তে আমরা জৈব সার দিছি, বিভিন্ন জৈব সার, বিভিন্ন পচা গোবর এবং ভার্মি কম্পোস্ট যাকে বলে কেঁচু সার। সেই কেঁচু সার এখানে দিয়ে আজকে আপনারা দেখতে পাচ্ছেন ক্ষেতের কি অবস্থা, আমরা এটা দিয়ে আমরা এটা করতেছি। সাটুরিয়া উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে সবজি চাষিদের বিনামূল্যে প্রণোদনা সহ সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানালেন উপকৃষি কর্মকর্তা। টমেটো প্রণোদনা দিয়েছি, তারপরে বেগুন, এরপরে আছে ফুলকপি, তারপরে আপনার বাঁধাকপি, লাউ, সিম, টমেটো, করলা, চিচিঙ্গা, ঝিঙ্গা, সব সবজি এখানে বাংলাদেশে হয় এমন সবজি আছে, সব সবজি এখানে কম বেশি চাষ হয়। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। সংবাদের রিপোর্ট নিচ্ছে আরেকটি বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। অবশেষে করোনা ভাইরাস ত্রাণ বিলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর, নিজের দেশে টিকা নেবেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এবং চলতি শতাব্দীর সেরা খেলোয়াড় হিসেবে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো পেলেন গ্লোব সকার অ্যাওয়ার্ড। আবারও স্বাগত জানাচ্ছি, আপনারা দেখছেন মাই টিভি সংবাদ। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে মাটি খোঁড়ার সময় আরও একটি বোমা উদ্ধার করা হয়েছে। এই নিয়ে সেখান থেকে চতুর্থ বোমা উদ্ধার করা হলো। এর আগে 19 ডিসেম্বর চলমান পাইলিংয়ের সময় আরও একটি জেনারেল পারপাস বোমা উদ্ধার করা হয়। তার আগে 9 ও 14 ডিসেম্বর একই কনস্ট্রাকশন সাইটে একই ধরনের আরও 2টি বোমা পাওয়া যায়। ওই 2টি বোমাও আজ পাওয়া বোমাটির মতোই। প্রতিটি বোমাই ছিল 250 কেজি ওজনের। বিমান বাহিনীর প্রশিক্ষিত বোমা ডিসপোজাল দল নতুন বোমাটিও নিষ্ক্রিয় করে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সিঙ্গুরিয়া ব্রিজে ট্রাক চাপায় মোটরসাইকেলের আরোহী 3 জন নিহত হয়েছে। বেলা 11টার দিকে টাঙ্গাইল ভুয়াপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। ভুয়াপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা জানান, টাঙ্গাইল ভুয়াপুর সড়কের সিঙ্গুরিয়া ব্রিজের ওপর একটি ট্রাক বিপরীত থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে মোটরসাইকেলের 3 আরোহী কিশোরের মধ্যে রশিদ ও মুন্নার মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইলের জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান সৌরভ। যাব প্রবাসের সংবাদে। প্রবাসী যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের উদ্যোগে ও বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় মুজিব বর্ষে
বিজয় দিবস কাপ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা জেলিপ ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশের সভাপতিত্বে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল সাফা আল মোল্লা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন সোরখো। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকলেও লন্ডন ফেরত যাত্রীদের নিজ খরচে 14 দিন থাকতে হবে, কোয়ারেন্টাইনে মন্ত্রিসভার সিদ্ধান্ত। করোনায় দেশে আরও 27 জনের মৃত্যু, নতুন রূপে বিশ্বরূপে উদ্বেগ। কোভিড-19 শেষ মহামারী নয়, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সৌদি আরবে আরও 1 সপ্তাহ বন্ধ থাকবে আন্তর্জাতিক বিমান চলাচল। কাল থেকে চালু হচ্ছে বাংলাদেশ বিমানের ঢাকা মাস্কাট ফ্লাইট। দ্বিতীয় দফায় মঙ্গলবার ভাষান্তরে যাচ্ছে 1500 রোহিঙ্গা। সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের। অবশেষে করোনা ভাইরাস ত্রাণ বিলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর, নিজের দেশের টিকা নেবেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এবং চলতি শতাব্দীর সেরা খেলোয়াড় হিসেবে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো পেলেন গ্লোব সকার অ্যাওয়ার্ড। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla ও twitter/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এর সাথে শেষ করছি আমি কামরুন নাহরাজাদ স্বপ্না এবং আমি সাকলাইন রাসেল। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।